সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট বাংলা ভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল। এছাড়াও আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 14 ডিসেম্বর 2025। গত 15 বছরে অর্থাৎ শেখ হাসিনার শাসনামলের শুধু এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 গুপ্ত হত্যা, ধলেশ্বরীতে আরও 3 লাশ। 2012 বিশ্বজিতের উপর হামলাকারী ছাত্রলীগের কেউ নয়, প্রধানমন্ত্রীর প্রেস সচিব। 2013 বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন 102 জন। 2014 গুম খুনের মাধ্যমে জাতিসত্তা নিশ্চিহ্নের ষড়যন্ত্র হচ্ছে। 2015 যুদ্ধাপরাধীদের বিচারে কালক্ষেপণে খালেদার বিচার হওয়া উচিত, মেনন। 2017 প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার ব্যর্থ। 2018 বিচারপতির প্রতি অনাস্থা খালেদা জিয়ার আইনজীবীদের। 2019 র্যাবের হাতে আটকের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সহযোগী সহ ডাকাত সর্দার নিহত। 2021 বিজয়ের 50 বছরেও গণতান্ত্রিক রাষ্ট্র পায়নি, ফখরুল। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছে মোস্তফা কামাল। কামাল ভাই, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি 2011 সালের খবর, একটি গুপ্ত হত্যা, ধলেশ্বরীতে আরও 3 লাশ। নিরাপত্তাহীন পরিস্থিতি যদি সরকারের রাজনৈতিক কর্তৃত্বের বাইরে প্রকাশ পায়, তবে ভবিষ্যতে জনগণের রক্ষা করতে কেমন স্বতন্ত্র কার্যকর কাঠামো প্রয়োজন? কিন্তু দুঃখজনকভাবে গুম বিষয়ক হালনাগাদ তথ্য যেটা আমাদের কাছে আছে সেটা পরিপূর্ণ নয়। এখনো অনেক স্বজনরা জানেন না বা পরিবারের সদস্যরা জানেন না তাদের নিখোঁজ হয়ে যাওয়া বা গুমের শিকার হওয়া ওই সদস্য আর ফিরবেন কিনা, বা রাষ্ট্র এখনো কোনো মীমাংসা করতে পারেনি। তার উপর রাষ্ট্র যে চেষ্টা করছে না তা কিন্তু নয়। গুম কমিশন অনেক কাজ করেছে, সেটা স্বীকার করতেই হবে। কিন্তু রাজনৈতিক ডামাডোলের কারণে ওই বিষয়টিও আপনি খেয়াল করে দেখেন কিছুটা বিতর্কের মধ্যে কিন্তু পড়ে গেছে। কিছু কিছু বিষয় আছে এগুলো বিতর্কের বিষয় নয়। যার স্বজন হারানো যায় সে শুধু হাড়ে হাড়ে বোঝে যে এটা কত বেদনার। সে কি হারিয়েছে। গুমের মধ্যে আমরা একটা রকম ফেরাচ্ছে যে কেউ আজ পর্যন্ত আর ফেরত আসেনি, আসবে কিনা সে নিশ্চয়তাও নাই। বাদবাকিদের মধ্যে মোটামুটি বিভিন্ন তথ্য সাবুত বলছে যে তিনি আর আসবেন না। আরেকটা কিসিম আছে যারা লাশটা অন্তত ফেরত পেয়েছেন। তো যারা লাশটাও ফেরত পাননি ওই পরিবারগুলোর কি করুণ অবস্থা যাচ্ছে। কুমিল্লার এমপি সাইফুল ইসলাম হিরু আছে, পারভেজ আছে সাথে, হ্যাঁ পারভেজ আছে, চৌধুরী আলম আছে, ইলিয়াস আলী, এগুলো অমীমাংসিত। রাষ্ট্র এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারে। কয়েকজনের পরিবারের সাথে একটা সংযোগ আছে অথবা পেশাগত কারণে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো এই সম্পর্কের মধ্য দিয়ে তাদের বেদনা কিন্তু মাঝে মধ্যে আমি দেখি। আমরা যত কিছু নিয়ে ব্যস্ত থাকি তাদের ব্যস্ততা অন্য কিছুতে নিয়ে। তারা রাজনীতিতে আছেন, বেশিরভাগই বিএনপির রাজনীতিতে আছেন, বিএনপির রাজনীতি করেন, কিন্তু দিন শেষে তারা কিন্তু ওই স্বজনের জন্য যে কান্নাটা তারা করেন এই ভুক্তভোগী শুধু তারাই। তো এবারের এই গুমগুলোর সাথে আরও কিন্তু তামাশা ছিল। আপনারা খেয়াল করে দেখুন, যখন গুম শব্দটা উচ্চারণ হতো রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে, বিশেষ করে তখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি তাচ্ছিল্য করতেন, বলতেন গুম বলতে কিছু নেই, হয়তো বা কত ঘুমায়, পাওনাদারের ভয়ে পালিয়ে গেছেন, অথবা যদি একেবারেই মিসিং হয়ে থাকে হয়তো বা ভূমধ্য সাগরে পড়ে আছেন, ইউরোপ যেতে চেয়েছিলেন। এই যে তামাশা, মস্করা করা।
আবার তখনকার প্রধানমন্ত্রী বিশেষ করে ইলিয়াস আলীর পরিবারের সাথে যে কাজটা করেছেন, রীতিমতো একটা নাটক করেছেন। আবার রাজনৈতিক বয়ানও দিয়েছেন যে ইলিয়াস আলীকে গুম করে থাকলে বেগম খালেদা জিয়া করেছেন, হয়তো ময়লার ভাগাড়ে ফেলে দিয়েছেন। অর্থাৎ তাচ্ছিল্য কাকে বলে, এটা ওই পরিবারটির জন্য কত বেদনার, কত কষ্টের। তো সেটা তো যার বা যিনি গুমের শিকার হননি তারও কিছুটা কিন্তু উপলব্ধি হয়। তো ওই জায়গায় এসে আইন হয়েছে একটা, যে গুমে সম্পৃক্ততার প্রমাণ পেলে মৃত্যুদণ্ড। আমরা কতগুলো দিক তো বিশ্লেষণ করতে পারি, একদম তাজা বিষয় এগুলো। বিএনপির যিনি শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তিনি নিজে গুমের শিকার। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, ওনার গুম নিয়ে বা ওনার গুম বিষয়ে আরেকটি রাজনৈতিক দল, আমি নামে বলে ফেলি, জামাতে ইসলাম, যাদের অনেক নেতাও গুমের শিকার, তারা কিন্তু তাচ্ছিল্য করছেন। সেটা শোভনীয় নয়, যেন তেন বিষয় নয় গুম। আবার বিএনপি সেটার হয়তোবা জবাব দিতে গিয়ে দেখা যায় মীর কাসিম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের প্রসঙ্গ আসছে, দেখা যায় ওখানেও একটা কটু কথা বলতে হচ্ছে। তো আমি ভালো দিকটা বলছি, বিষয়টা কি একেবারে তুচ্ছতাচ্ছিল্য করে তুচ্ছের পর্যায়ে চলে যাচ্ছে। এর মধ্য দিয়ে যেখানে বিচার নিশ্চিত হওয়ার কথা ছিল, অত্যন্ত কাম্য, অত্যন্ত আশার মধ্যে আছে মানুষ যে এটার একটা দৃষ্টান্তমূলক বিচার হোক। কিন্তু রাজনৈতিক বিরোধ আপনি খেয়াল করে দেখেন, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে কিন্তু হালকা করে ফেলছে। ভালোর দিকটা বলছি আমি এই কারণে, সালাউদ্দিন সাহেব মাঠে আছেন, ওনাকে দেখলেই কিন্তু মানুষ যে বিএনপি না করে সেও একটা গুমের পরবর্তী পরিস্থিতি দেখে। ব্যারিস্টার আরমান মাঠে আছেন, বেঁচে এসেছেন, তুলি আছেন ওই আসনে, তার ভাই গুম হয়েছে, আজও ফেরত পাননি। অর্থাৎ বিষয়টা কত তাজা, কত দগদগে। তো এই বিষয়ের একটা নিষ্পত্তি কিন্তু রাজনৈতিক দলগুলোর করতে হবে। অন্তত অনেক কিছু নিয়ে তারা বিতর্ক করবে। পরবর্তী বাংলাদেশে বা নেক্সট বাংলাদেশে এই সংস্কৃতি যেন না ফেরে, সেই প্রত্যাশা এবং সে অনুযায়ী সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাজ করতে হবে। একই বিষয়ে ওমর ফারুক শাফিন, আপনার কাছে একটু জানতে চাই, গুম এবং নদীতে পানার মতো ভেসে উঠত লাশ, অজ্ঞাত লাশ প্রচুর পাওয়া যেত। বিগত রিজিমে এই সংস্কৃতি কেন এত মাথাচড়া দিয়েছিল, বা ওই সরকারকে, ওই শাসকদেরকে এই পথে যেতে হলো কেন? একটা নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় বসেছিল, কিন্তু তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী এবং আজীবন পাকাপোক্ত করার জন্য তারা বিভিন্ন হামলা, মামলা, খুন, জুলুম, এই সকল নানাবিধ অস্ত্রগুলো তারা ব্যবহার করেছিল। ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে কেন? যেখানে ভালো কাজ করলে বারবার জনগণ তাদেরকে ক্ষমতায় আনতেই থাকবে, ভালো কাজ করলে, তাই না? তো চিরস্থায়ী নিশ্চিত করতে হবে কেন রাজনৈতিক দল? এখানে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে স্বাভাবিক যে নর্ম, স্বাভাবিক যে নীতি, সেই নীতির আলোকে যদি আমরা তাত্ত্বিক বিশ্লেষণে যাই, তাহলে দেখবেন যে এখানে জনগণের শাসন, জনগণ যাকে পছন্দ করবে, যাকে নির্বাচিত করবে, সে রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু আওয়ামী লীগের যেই রাজনীতিটা এবং স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে আপনারা দেখেছেন, ৭১-এর মুক্তি স্বাধীনতার পরে এখানে সব দলগুলো বন্ধ করে দিয়ে একদলীয় বাকশাল তারা কায়েম করলো। মানে এটি কি তাদের অ্যাটিটিউডগত, এটা তাদের ক্যারেক্টারগত, এটা তাদের বৈশিষ্ট্যগত, ক্যারেক্টারগত, তাদের মজ্জাগত একটা জিনিস, যে কাজটি তারা স্বাধীনতার পরবর্তী পর্যায়ে করেছে। মানুষ তারপর সুযোগ দেয় নাই, তারপরে কোনো ছলে বলে কৌশলে তারা সেই আবার ক্ষমতায় এসে তারা দীর্ঘ ১৫ বছরের একটা দুঃশাসন এই বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। সেইখানে যে গুমের সংস্কৃতির কথা আপনি বললেন, এই যে ইলিয়াস আলী ভাইয়ের কথা বললেন, চৌধুরী আলম সাহেবের কথা বললেন, আর এই যে সুমন সহ শত শত হাজার হাজার মানুষ, তাদের আত্মীয় স্বজন এখনো পর্যন্ত কাঁদে। কত আছে আমরা জানি না, আমরা জানি না, অজানা, কিন্তু তাদের আত্মীয় স্বজন এখনো কাঁদে। আপনি একটা জিনিস, একটা প্যাথেটিক ঘটনা হচ্ছে, সবচেয়ে হৃদয় বিদারক আর মর্মান্তিক জিনিস হচ্ছে, কারো আত্মীয় স্বজন, কারো ভাই, কারো বাপ, কারো দাদা যদি মারা যায়, ধর্মীয় রীতি অনুযায়ী দাফন কাফন করে তাকে কবরস্থ করা যায়, সমাহিত করা যায়, পরিবার পরিজন প্রকাশ করতে পারে যে আমার স্বজনকে আমি এইখানে রেখেছি, অথবা শোকের শেষ আছে। কিন্তু এই যে এখন তাদেরও এখনো আশা হয়তোবা কখনো তারা করে যে আমার স্বজন হয়তোবা ফিরে আসবে, আমার ভাই ফিরে আসবে, আমার বাপ ফিরে আসবে। এই যে দেখেছেন কয়েকদিন আগে বিভিন্ন ওই যে খুন গুমের প্রোগ্রামগুলোতে
ছোট বাচ্চা যে যাকে সেই একে রেখে গেছিল, কোলে রেখে গেছিল, সে আজকে বড় হয়ে গেছে, সে কথা বলতে পারে, সে কথা বলে আজকে জাতির কাছে চাচ্ছে যে আমার বাবা কোথায়, আমার বাবাকে তোমরা ফিরিয়ে দাও, আমার বাবা কি অপরাধ, যদি অন্যায় করে থাকে তাকে আইনানুযায়ী শাস্তির ব্যবস্থা করো, কিন্তু তাকে না করে আমার বাবাকে তোমরা কোথায় রেখেছো, স্বজনকে তোমরা কোথায় রেখেছো, তাকে ফিরিয়ে দাও। এই যে একটি অবস্থা, এই যে একটা ভীতি, তাদের উদ্দেশ্য ছিল যারা পটেনশিয়াল নেতৃত্ব ছিল, যারা তাদের রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো তাদের ক্যাপাসিটি আছে, তাদেরকে কাউকে খুন করে ফেলা, গুম করে ফেলা, বিভিন্ন মামলার জালে আবদ্ধ করে তাদেরকে আউট অফ সিন করে রাখা, যাতে রাষ্ট্র কাঠামো মানে আনচ্যালেঞ্জ যাতে থাকে, যাতে ভীত হয়ে মানুষ যাতে তাদের রাষ্ট্র ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে না পারে। 2000-এর মতো ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ যেখানে নেমে এসেছিল, তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, নির্বিচারে শিশুকে হত্যা করেছে। এদেশের গণতন্ত্রকামী মানুষ চায় সেই ফেসিজম যাতে ফিরে না আসে। ভবিষ্যৎ যারা নেতৃত্বে আসবেন, ভবিষ্যৎ যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদেরও কি ক্ষমতা ধরে রাখবার জন্য এই পথে হাঁটতে হবে, না ভিন্ন কোনো পথ রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতৃত্ব খুঁজে নেবে? গণতান্ত্রিক রাজনীতির যেই মূল থিম, যে মূল নর্মস, যেটা নীতিমালা, যেটা যে রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ রাষ্ট্র ক্ষমতায় বসাবে, যদি জনগণ প্রয়োজন না মনে না করে, জনগণের সন্তুষ্টি অর্জন না করতে পারে একটি দল, নির্বাচনের মাধ্যমে জনগণ অন্য একটি বিকল্প খুঁজে নেবে, দল খুঁজে নেবে। এটি হচ্ছে রাজনৈতিক নীতিমালা। যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করেন, রাজনীতি করেন, রাজনীতিবিদ, সবারই এই মানসিকতাটা ধারণ করলে ভবিষ্যতে এরকম দুর্ভোগের মধ্যে, এই দুঃশাসনের মধ্যে, দুঃস্বপ্নের মধ্যে দেশ পড়বে না। শাফিন ভাই, সবসময় রাজনীতিকরা মনে করেন সুন্দর সুন্দর কথা বলে, রাজনীতিকরা সমালোচিত হয়, শেষ পর্যন্ত রাজনীতিকদেরই কিন্তু আমরা বেছে নেই রাষ্ট্র পরিচালনার জন্য, সেটি কিন্তু সত্য। আমরা রাজনীতিকদের সমালোচনা করছি, আবার কিন্তু নির্বাচনে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিকদেরই দেব। কিন্তু রাজনীতিকরা কি 24 থেকে কোনো বার্তা নিয়েছে? গত 15 বছরের যে দুঃশাসনে তারা পিষ্ট ছিল, সেই জায়গা থেকে তারা কোনো শিক্ষা নিতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই শিক্ষা নিয়েছে, এখানে শিক্ষা দিয়েছে। যদি কেউ শেখ হাসিনা হতে চায়, তার পরিণাম শেখ হাসিনার মতো হবে। কেউ যদি এরকম নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনীকে, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যদি কাউকে খুন করে, কাউকে গুম করে, তাদের যেই পরিণতি হয়েছে সেই পরিণতির দিকে দাবিত সবে হবে। এবং এটা আপনি যদি বলতে চান যে 5ই আগস্টের পরে গুণগত কি পরিবর্তন এসেছে, হ্যাঁ, অবশ্যই গুণগত অনেক পরিবর্তন এসেছে। এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এখন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন ইন্টিরিয়ার গভর্নমেন্ট আছে, তারা রাষ্ট্র ব্যবস্থাপনা সব কিছু পরিচালনা করছেন। এখন তাদের যে পরিচালনার দূরদর্শিতা, তাদের যে রাষ্ট্র পরিচালনার যেই কাঠামোগত যে ব্যাপার, সেটা তাদের সফলতা ব্যর্থতা দুইটাকেই আপনি এক হিসাবে মূল্যায়ন করতে হবে। এখন রাজনৈতিক দলের ব্যর্থতা বা লেসনটা এখন যদি আপনি পাবেন না, পুরোপুরি পাবেন না, পাওয়া যাবে না আপনি নির্বাচনের মাধ্যমে। অ্যাটিটিউডই তো পাওয়া যাওয়ার কথা না, অ্যাটিটিউড কিছু কিছু হয়তো বা থাকতে পারে। অ্যাটিটিউড তো আর একদিনে চেঞ্জ হয় না। এটার ধরেন আপনার রাজনীতিতে শুধুমাত্র আপনার কাজ যে করবে তা না, রাজনীতির কিছু অ্যাটিটিউডগত বা কিছু বডি ল্যাঙ্গুয়েজগত কিছু ব্যাপার থাকে, যেটা অনেক সময় দেখানোর জন্য হয়ে থাকে। যেমন মাঠে ময়দানে অনেক সময় অনেক বক্তৃতায় রাজনীতিবিদরা আমরা দিয়ে থাকি, যেমন না, হম্বিতব্যের ব্যাপার না, রাজনৈতিক কিছু বক্তব্য থাকে। আপনি গণতান্ত্রিক সব দেশেই দেখবেন, এই যে আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প যেসব কথাবার্তা বলেন, এই যে ভারতের রাজনীতিতে দেখবেন যে সংসদে মারামারি হচ্ছে, সেটা রাজপথে না, শুধু সংসদে বসে অনেক ধরনের কথাবার্তা হয়। কিন্তু আসলে রাষ্ট্রের কল্যাণ যেখানে আছে, রাষ্ট্রটা যেখানে ভালো হবে, রাষ্ট্র যেখানে ভালো চলবে, রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য সবাই কিন্তু একমত হয়ে কাজ করে। আমাদের মূল ব্যাপারটা দেখতে হবে এই রাষ্ট্রের উন্নয়নের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য সব রাজনীতিবিদ সবাই ঐক্যবদ্ধ হতে পেরেছে কিনা, হয়েছে কিনা, এটাই হচ্ছে মূল আলোচনার ব্যাপার। হয়েছে কিছু কিছু আংশিক ব্যাপারে তো যেই মৌলিক কিছু ব্যাপার আছে যেগুলো ঐক্যমত্য হওয়া দরকার, তবে আরো যদি ঐক্যমত্য হতে পারতো তাহলে দেশের মানুষ আরো আশ্বস্ত হতে পারতো, রাষ্ট্রের জন্য ভালো হতো। কামাল ভাই, আমি আপনার কাছে এই বিষয়ে যাচ্ছিলাম। যতটুকু শিক্ষা নেওয়ার দরকার ছিল প্রকৃতি তার শিক্ষা দিয়ে দিয়েছে, প্রকৃতি বিলিয়ে গেছে, গ্রহণ করা না করার
এখতিয়ার বা দায়িত্ব আপনার আমার বা আমরা যারা আছি, বিশেষ করে রাজনীতিবিদদের। 24 যে মেসেজটা দিয়ে গেছে, তো শুধু বিএনপি বা জামাত তাদের জন্যই মেসেজ দিয়েছে তা কিন্তু নয়, জনগণকেও দিয়েছে। এমনকি যারা বিতাড়িত হয়েছে তাদের জন্য একটা মেসেজ, যেটা শেখ হাসিনা নিজেই তার দলটাকেও গুম করে ফেলেছেন একটা পর্যায়ে। গুম করতে করতে, খুন করতে করতে নিজের দলকেও গুম করে ফেলেছেন, নিজেও এক ধরনের গুম হয়ে গেছেন নিজে নিজে। কোথায় অর্থাৎ আছেন তিনি কেউ জীবিত জানে না। আছেন এতটুকু আমরা জানি। এগুলো থেকে শিক্ষা নেয়ার বিষয় আছে, যে কারণে আপনার প্রশ্নের দৃষ্টি বলতে হয় কতগুলো জায়গা নিয়ে তামাশা চলে না। ভাই যেটা বললেন যে যুক্তরাষ্ট্র হয়, ভারতও হয়, কি নিয়ে হয়? তাদের ওখানে কিন্তু আমাদের মতো আয়নাঘর ছিল না, তাদের ওখানে কিন্তু আমাদের মতো এই গুম সংস্কৃতি ছিল না। এগুলো নিয়ে ঠাট্টা তামাশার বিষয় নয়, এই সিদ্ধান্তে আসতেই হবে যে আপনি কি গুম কায় কারবার চালাতেই থাকবেন নাকি ক্ষমতা নিশ্চিত করবেন। তো ক্ষমতা একটা রাজনৈতিক দল নিশ্চিত চাইতে পারে, এটার ব্যবস্থা আছে তো, জনসম্পৃক্ত হওয়া, সে ভালো বারবার কাজ করে। ক্ষমতায় আসতে পারবে। ওই জায়গায় অন্তত গুম বিষয়ে একটা ফয়সালায় আসতেই হবে, যেহেতু একটা বিচার শুরু হয়েছে এবং এরই মধ্যে শেষ করতে হবে। শেষ করতে হবে, একটা মেসেজ রাখতে হবে যে এটো মানবতা এবং বিরোধী। আরেকটি জিনিস কামাল ভাই, আপনার সাথে আমি একটু যোগ করি, আইন শৃঙ্খলা বাহিনীরও তো লেসন নিতে হবে যে কারোর ক্রীড়ানক হওয়া যাবে না। তো ক্রীড়ানক কিন্তু তারা তাদের অ্যাটিটিউড কিন্তু আবার সুবিধাজনক নয়। সেই মানে এখন কোনো রাজনৈতিক সরকার না, কিন্তু এক ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে পদায়ন হচ্ছে, রাজনৈতিক পরিচয় দিয়ে নানানভাবে বদলি বাণিজ্য এগুলো পদায়ন, হচ্ছে, সুযোগ সুবিধা হাতানো হচ্ছে কিন্তু এখন এগুলো কিন্তু খারাপ লক্ষণ, এটাই খুবই কিন্তু খারাপ লক্ষণ। যেমন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছিল কিন্তু আওয়ামী লীগ বানায়নি, না, প্রশাসন প্রশাসন কাল্ট বানিয়ে ফেলছে, প্রশাসনের একটা ব্যাপক অবদান এবং সেখানে। সেই প্রশাসনের কিন্তু এখন আবার আপনি দেখেন এক ধরনের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। যেখানে উচিত ছিল আমাদের বিভিন্ন বাহিনীগুলো, বিশেষ করে পুলিশ বাহিনী সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেশন, মাঠ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, শেখ হাসিনা যখন খুন করেছেন বা খুনের নির্দেশ দিয়েছেন, বাস্তবায়নটা কে করেছে? শেখ হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল গিয়ে করেননি কিন্তু। তারা just তো যারা order করেছেন তাদের অনেকেই কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন। ওই লোকগুলো এক সময় যত না আমলা ছিলেন তার চেয়ে বেশি হয়ে গেছেন আওয়ামী লীগ, যে কারণে সামাজিকভাবেও কিন্তু তারা সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন। সাইকোলজিক্যালি আপনি একটা দিক দেখেন, যখন একটা গুম হয়েছে ইলিয়াস আলী অথবা ধরেন চৌধুরী আলম, এখন আমরা নানান শব্দ দিয়ে ভাগ করি, এটা এক ধরনের চাতুরি, যে ভালো আওয়ামী লীগ, কোমল আওয়ামী লীগ, কুসুম আওয়ামী লীগ, নানান সফট আওয়ামী লীগ, অতঃপর যোগফলে বলে যে সংশোধিত আওয়ামী লীগ। এগুলো এক ধরনের কথার জন্য কথা। আপনি একজন আওয়ামী লীগেরও পেয়েছিলেন যে কাজটা ভালো হয়নি এই কথাটা বলার, মিনিমাম একজনও পাওয়া যায়নি। অনুতাপ দূরে থাক বা ওই প্রশ্নে একটু চুপ থাকাও কিন্তু একটা অর্থ বহন করে, বরং ওই গুমের পক্ষে অবস্থান নিয়েছেন। তো এতে করে আপনি ভালো আওয়ামী লীগ আর কোমল কুসুম আওয়ামী লীগ, সফট আওয়ামী লীগ তারা বের করাটা কঠিন। তো সমাজের মধ্যে এই অবস্থাটা করার পেছনে আমাদের পুলিশ, আমাদের সিভিল প্রশাসন, শেষ কয়েকদিন যে গুলিগুলো হয়েছিল আনুষ্ঠানিকভাবে হয়েছে, এগুলো কিন্তু চুরি করে হয়নি, প্রকাশ্যে রাষ্ট্রের গুলি। ওখানে তো একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা কি খুঁজে দেখছি যে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট ছিলেন ওই দিন? তারা কিন্তু দিব্যি আছেন। তারা কিন্তু এখন দেখবেন সুবিধা মতো সবাই খালি বিএনপি হয়ে যায়। বিএনপি কাউরে বলছে কিনা যে তুমি বিএনপি হও, বা ওখানে বিএনপি করার দরকার আছে কিনা। অর্থাৎ কাউকে ফ্যাসিস্ট বানানো তাদের একটা বিশাল অবদান থাকে। আর আরেকটা হচ্ছে মনোজাগতিক বিষয়, সাইকোলজিক্যালি তিনি রুক্ষ বা ফ্যাসিস্ট যেটাই বলেন আপনি। বলা হয় যে অ্যাবসলিউট পাওয়ার কাউকে কাউকে রুক্ষ করে, এই তত্ত্ব সঠিক নয়। বাংলাদেশে যদি অ্যাবসলিউট পাওয়ার রুক্ষ করতো কাউকে, স্বৈরাচার করতো কাউকে, তাহলে তো জিয়াউর রহমান সেটা হতে পারতেন। ওই সময় তো তার জন্য সবাই জিয়াউর রহমানের নামে জিকির করেছে, তিনি যখন একটা পরিবর্তিত বাংলাদেশ দিলেন, এবং তার মৃত্যুতে কেঁদেছে। আবার 2001 সালে বিএনপি যখন ভূমিধস বিজয় নিয়ে আসলেন, বেগম খালেদা জিয়া যদি চাইতেন অ্যাবসলিউট হতে পারতেন, তিনি তো অ্যাবসলিউট ক্ষমতা নিয়ে এসেছিলেন। অর্থাৎ তার মনোজগতে সেটা নেই, অর্থাৎ নিয়তের মধ্যে সেটা নেই। আপনি আরেকটা বিষয় সাম্প্রতিক সময় খেয়াল করবার মতো, বিএনপি জামাত অনেক দ্বন্দ্ব সংঘাত করে, নির্বাচন যেহেতু আসন্ন তারা একটু দ্বন্দ্ব করবে, একটু সংঘাত করবে, একটু গালিগালাজও করবে টুকটাক। কিন্তু একটা জায়গায় কিন্তু আমি ডেভেলপ দেখছি। প্রথমত তারেক রহমান সাহেব আজ পর্যন্ত একবারও যেন তেন নির্বাচন চাননি। যত না নির্বাচন চাচ্ছেন তার চেয়ে উনি বেশি করে বলছেন ভোট দিন, আমাকে পছন্দ না হলেও ভোট দিন। অর্থাৎ ভোটের রেওয়াজটা তিনি আনতে চাচ্ছেন। এটা কিন্তু মনোজাগতিক আর একটা সৌন্দর্য। এমন কি বলা যায়,
এটা আলোচনাও হচ্ছে যে 5 আগস্টের পর বিএনপির জায়গায় এই ধরনের শক্তিমান অন্য কোন দল যদি থাকতো হয়তো 30 দিনের মধ্যে নির্বাচনটা আদায় করতে করে পারত। নিত। কিন্তু বিএনপি কিন্তু ওই পথে যাচ্ছে না। তারা হয়তো সাবলীলতায় পছন্দ এক করছে, ধরনের লেসন তারা নিয়েছে, ইতিহাস থেকে লেসন নিয়েছে, যদিও এবং ইতিহাস তার ধারাবাহিকতায় চলতেই থাকবে। সেই ক্ষেত্রে জামাতে ইসলামী যেটা করছে হয়তোবা তাদেরও আগের চেয়ে অবস্থান একটু ভালো হয়েছে বলে তারা মনে করে, অবশ্যই ভালো হয়েছে, কিন্তু বিএনপির মতো একটা দলের সাথে ল্যাং মারা, কোনই মারা যেটা চর্চাটা হচ্ছে, এটা কিন্তু আবার ভালো বার্তা দিচ্ছে না। কারণ জামাতে ইসলাম নিজেও তো একটা মজলুম দল, তাদেরও তো অনেক নেতা মৃত্যুদণ্ড হয়েছে, কয়েকজনের গুমের শিকার হয়েছে। অতএব তাদের জন্য কিন্তু শিক্ষার একটা বিষয় এখানে অবশিষ্ট আছে। আবার যারা মাঝপথে এখন বিএনপি অথবা জামাতের সাথে খুব দৌড়াতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু 25 একটা মেসেজ দিয়ে গেছে, সাম্প্রতিক সময়ে মেসেজ আছে। আজকে আদালতের খবর দেখেন আপনি, যখন রাশেদ খান মেননকে দেখেন, হাসানুল হক ইনুকে দেখেন, তো নতুন করে যেন কেউ ইনুমেনু হয়ে কোনো বিশেষ সুবিধা ভিন্ন কোনো মেনু খাইতে না চান, এটা যার যার জায়গা থেকে তাদের একটা শিক্ষার বিষয় আছে। শাফিন ভাই, একই বিষয় আপনার কাছ থেকেও শুনতে চাচ্ছি। কামাল ভাই বলছিলেন যে এই যে প্রশাসন ফ্যাসিস্ট বানিয়ে ফেলে রাজনৈতিক শক্তিগুলোকে, বিএনপি, কামাল ভাইয়ের ভাষায় বিএনপি লেসন নিয়েছে তারেক রহমানের বক্তব্য বা নানান কিছু, কিন্তু মাঠের রাজনীতিতে কি সেই ছবি বলে? বিএনপির নেতৃত্ব নিয়েছে বা জামাতের নেতৃত্ব নিয়েছে, তৃণমূল কি নিতে পেরেছে? কিছু প্রসঙ্গ আনতে হয়। আমি নিকটবর্তীতে ঘটে যাওয়া ডাকসু বা বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোর মধ্যে একটা প্রসঙ্গ কিন্তু ছিল সোশ্যাল বা সামাজিক মাধ্যমে, ফেসবুকে বট আইডি মধ্যে যাদের কোনো যেই ইয়াগুলোর কোনো স্পেসিফিক কোনো পরিচয় নেই, ছদ্মনামে, সোজা বাংলা কথা ভুয়া ফেক, হ্যাঁ ফেক আইডিগুলো দিয়ে এদের এগুলো করা হয়েছে শুধুমাত্র অপপ্রচার চালানোর জন্য, কারো বিরুদ্ধে প্রভাগান্ডা করার জন্য। এটা দৃশ্যমান হয়েছে ডাকসু নির্বাচনের সময়, কিন্তু এটার কার্যক্রম কিন্তু সেই 5ই আগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে তারা ওই সময় থেকেই কিন্তু শুরু করেছে। এবং সারা দেশে আপনারা হয়তো বা বলতে পারেন যে বিএনপি কি দুধের দোয়া তুলসী পাতা? না, বিএনপি কখনো দাবি করে নাই যে তাদের একটা নেতাকর্মীও কোনো ঝামেলার সাথে বা কোনো অনৈতিক সাথে জানে না, অ্যাকশন নিয়েছে, মানে কয়েক হাজার বহিষ্কার করেছে। যেইখানে এরকমও ঘটনা আপনি পাবেন যার বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ আছে, দল কিন্তু সেটা প্রমাণ দেখতে চায় নাই, অভিযোগটা উঠলো কেন, বহিষ্কার করে দিয়েছে, একবার প্রেস রিলিজ দিয়ে বহিষ্কার করে দিয়েছে। বিএনপি পদক্ষেপ নিয়েছে। এখন এই লেসনের যে ব্যাপারটা, আমি বলবো যে এখানে আংশিক সত্য, কিন্তু এখানে মূল যে ইয়াটা সেটা ছিল মিথ্যা এবং প্রপাগান্ডা। এবং বিশেষ একটা দল, বিশেষ একটা শ্রেণী যারা বিএনপির জনপ্রিয়তাকে ডাউন করতে চায়, তারা এটা পরিকল্পিতভাবে এই কাজটা করেছে শুধুমাত্র বিএনপির ইমেজ নষ্ট করার জন্য। বিএনপির তো এখানে কয়েকটা আছে প্রতিপক্ষ, আর শত্রু হচ্ছে আওয়ামী লীগ। সবাই মিলেই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বট আইডি বা আপনার বক্তব্য অনুযায়ী করতে পারে। তো সেটি প্রতিবাদ করবার জন্য বা প্রতিহত করবার জন্য বিএনপি ইনিশিয়েটিভ নিল না কেন? বিএনপি কাউন্টার ন্যারেটিভ বানালো না কেন? কাউন্টার ন্যারেটিভ বানাতে কি তারা ব্যর্থ হয়েছে, না বিএনপির ন্যারেটিভ শূন্যতায় ভুগছে? বিএনপি আসলে এদেশের মানুষ যেরকম সহজ সরল, বিএনপি আজ পর্যন্ত এই জনপ্রিয় দলে পরিণত হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, মানুষের মতোই এরকম সহজ সরল, কোনো জটিলতা, কুটিলতা, রাজনৈতিক প্রপাগান্ডা, কোনো ধরনের কূটচাল এবং বাঁকা পথে, পিছনের পথে যে ক্ষমতায় যেতে হবে, মানুষের ক্ষতি করতে হবে, এরকম কোনো কর্মকাণ্ড আপনি দেখাইতে পারবেন না। আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাইফস্টাইল, টোটাল কর্মজীবন আপনি দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপনি টোটাল বায়োগ্রাফি আপনি দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেউ বলতে পারবে না কারোর বিরুদ্ধে একটা অপবাদ দিয়েছে, কারোর একটা কটু কথা বলেছে, কোনো মানে বাঁকা পথে, পিছনের পথে ক্ষমতায় কোনো ষড়যন্ত্র করেছে। দেশনায়ক তারেক রহমানকে আজকে আপনার পর্যন্ত পাবেন না যে এই ধরনের কোনো প্রপাগান্ডা বা কারোর বিরুদ্ধে ক্ষতি করার, ষড়যন্ত্র করার। বিএনপির জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সহ সবার বায়োগ্রাফিটা দেখবেন একদম সাদা কাগজের মতো সাদা, কোনো ষড়যন্ত্র, ষড়যন্ত্র বা বিভিন্ন
মানে প্রভাকাণ্ডা এই ধরনের মানসিকতাই তাদের মধ্যে নাই। তারা সাদা মনের মানুষ। বিএনপির টোটাল ব্যবস্থাপনাটাই অনেকটা এই নেতৃত্বেই গড়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে পারেন যে হ্যাঁ তাহলে বিএনপির বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে কেন? আমি বললাম সেই ধরনের প্রভাকাণ্ডার বিশৃঙ্খলবাদ অংশ এটার জন্য এটা কাজ করেছে, আর আংশিক বিএনপির অপরিণামদোষী কিছু কিছু আংশিক নেতাকর্মীদের মানে কিছু কর্মকাণ্ড এর জন্য দায়ী। তাহলে সেটা প্রতিবাদ করতে বিএনপি আসলে ওই সাদা মানসিকতার কারণে ওইভাবে সিরিয়াসলি দেখেনি না, এটা ব্যাপারে কাউন্টার দেয়নি না, কাউন্টার হয়েছে, কাউন্টার যে হচ্ছে না তা না, মানে অ্যাটাকের চেয়ে না কাউন্টার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি কি মিডিয়াগুলো দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ এবং 111-এর 2 বছর সহ মিডিয়ার উপরে দোষারোপ করছি না, মিডিয়া আওয়ামী লীগের দ্বারা এখনো শাসিত ছিল এবং নিয়ন্ত্রিত ছিল, এখনো তাই, এবং এখনো বলতে পারেন শোনেন আপনার একদিনে তো সব মূল সহ আপনার উৎখাত করে দিতে পারবেন না। এখন এইখানে মূল কিছু ব্যাপার স্যাপার থেকেই যায়। মানে আপনারা তো রিকনসিলিয়েশন তত্ত্বেই আছেন যে সবাইকে নিয়েই একটা সমাজ গড়তে হবে, এই কারণে তারা একসময় ভালো হয়ে যাবে এই প্রত্যাশায় আপনারা আছেন। হ্যাঁ, ওই প্রত্যাশা অবশ্যই সবাই আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি মানে সবাই ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাক, এদেশের সুন্দর রাজনীতি হোক। 24-এর ছাত্র জনতার যে আত্মহুতির যে মূল যে সুর, মূল যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অনুযায়ী এদেশটা পরিচালিত হোক, এদের সামনে আগায়া যাক, এটি আমরাও চাই। এদেশের মানে সব আপামর জনসাধারণের সাথে বিএনপি এটিই চায়, এবং দেশনায়ক তারেক রহমান এবং বারবার এই কথারাই তিনি ওনার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে পরিষ্কার করেছেন। জি শামীম ভাই, ধন্যবাদ। কামাল ভাই, সব ভালো হয়ে যাবে? মোটেই না। ছোট করে বলবেন দুইজনের কাছ থেকে একটু শুনে শেষ করব। হচ্ছে এই কারণে হজম আর বদহজম বলতে দুইটা শব্দ আছে। সাম্প্রতিক সময়ে আমরা বিএনপির মধ্যে দুটাই কিন্তু দেখছি। বিএনপির শীর্ষ পর্যায়ে অর্থাৎ বেগম খালেদা জিয়া 5 আগস্টের পরবর্তী সময় থেকে আমরা স্পষ্ট যে তিনি এই বিজয়কে ওন করছেন এবং হজমও করছেন। খুব গুনে গুনে 2-1 যতটুকু কথা বলেছেন, কয়েকটা শব্দ বলেছেন, গোটা জাতি সেটা শুনেছে, অর্থাৎ তিনি হজম করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও হজম করেছেন, দলকে আরও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যখন কোনো অভিযোগ পাচ্ছেন শাস্তি দিচ্ছেন। কিন্তু বিএনপির মধ্যম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে বদহজমের মাত্রা বেশি, অনেকটা রোগের মতো, যে কারণে এই রোগে গত 1.5 বছরে 200-এর উপরে কিন্তু বিএনপির নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু চারটিখানি বিষয় নয়, এটা ওই বদহজমের রোগে। অর্থাৎ তারা ওই বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন, সেটা তারা ওইভাবে হজম করতে পারেননি। সেই ক্ষেত্রে তারেক রহমান যেটা গত 5 আগস্টের পর থেকে নিয়মিত বলছেন, সর্বশেষ 2 দিন আগেও বলেছেন যে সামনের দিনগুলো বড় কঠিন। সবাই যদি সেই কথা গ্রহণ নাও করে থাকে, অন্তত বিএনপির লোকদের জন্য কিন্তু এটা স্পেশাল একটা মেসেজ যে সামনের দিনগুলো আসলেই কঠিন। প্রতিদিন বিএনপি কিন্তু টের পাচ্ছে ভালোবাসতে হবে, এই কঠিনকেই ভালোবাসতে হবে। তো কারা কঠিন করছে? বিএনপির এক সময়ের সমমনা যারা, বা ছোটখাটো দল যাদেরকে মনা বলা হতো, বা জাতীয়তাবাদী মনা এই পরিচয়ে তারা বিএনপির ধারে কাছে আসতো, তাদেরকে ফেস করতে হচ্ছে। অর্থাৎ সামনে হয়তো বা আরো কঠিন কিছু হজম করতে হতে পারে। সেই জন্য বলছে বিএনপির হজমি শক্তির মাত্রাটা আরেকটু বাড়ানো লাগবে। জি শামীম ভাই, একবারে ছোট করে শেষ করবো আপনার কাছ থেকে, কঠিনের কতটুকু ভালোবাসতে পারবেন আর হজম কতটুকু মানে সক্ষমতা? বিগত আপনার 2001 থেকে 6 পর্যন্ত যে বিএনপি ক্ষমতা ছিল, ওই সময় আপনি দেখেছেন আইন শৃঙ্খলা বা দেশের সার্বিক অবস্থা উন্নয়নের জন্য একটা ক্লিন হার্ট একটা অপারেশন হয়েছিল। সেখানে কিন্তু কোনো দলের প্রায়োরিটি দেওয়ার জন্য না, কিন্তু হার্টটা ওইভাবে ক্লিন হয়নি। সে সময়ে অভিযানটার নাম ক্লিন হার্ট না, সে সময়ে টোটালি সেই অপারেশনটা সফল অপারেশন ছিল। অপারেশন সফল হয়েছিল। তবে এটা ভিন্ন জনের ভিন্ন মতভেদ থাকতেই পারে। তবে আমার ধারণা যে বিএনপি এর চেয়ে আরও কঠিন, এর চেয়ে আরও দলকে পরিষ্কার করার জন্য, এই দেশকে শান্তির পথে নিয়ে আসার জন্য যদি মানে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় বসায়, এর চেয়ে আরও কঠিন
এর চেয়ে আরও সুন্দর পদক্ষেপ নেবে দেশকে ভালো করার জন্য। জি, ধন্যবাদ শাবিন ভাই আপনাকে, ধন্যবাদ মোস্তফা কামাল আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রের তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।